স্বাগতম বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি মাকদুরা মিতি। নীতি সহায়তা পেলে দেশের রপ্তানি আয় $150 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে রাজধানীতে এক কর্মশালায় এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নেয়ার তাগিদ দেন তিনি। আর এলডিসি উত্তরণে রপ্তানি বহুমুখীকরণে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর সুপারিশ করেছে গবেষণা ও নীতি সংস্থা র্যাপিড। দেশের রপ্তানি খাতকে আরও প্রতিযোগিতামূলক ও বহুমুখী করার লক্ষ্যে সম্ভাবনাময় বেসরকারি খাতগুলো নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে গবেষণা ও নীতি প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড। এই বাবলটাই কিন্তু আমাদের বড় করতে হবে। বুধবার রাজধানীর সিডাপ মিলনায়তনে এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্যে দেশের অবস্থান, রপ্তানি বৈচিত্র্য বৃদ্ধি এবং নতুন খাতের সম্ভাবনা তুলে ধরা হয় গবেষণায়। এতে বলা হয় এলডিসি উত্তরণে বাংলাদেশ ধীরে ধীরে বিভিন্ন বাণিজ্যিক সুবিধা হারাবে, যা রপ্তানি খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। হবে সেটার মাধ্যমে এই রেকমেন্ডেশনটাকে যেন জাতিসংঘের সিদ্ধান্ত হিসেবে আসে, তাহলে হয়তো আমরা 2 থেকে 3 বছর একটা অতিরিক্ত সময় পেতে পারি, যেটা আমাদেরকে প্রস্তুতির জন্য সাহায্য করবে। বায়ার পার্টিকুলারলি ইউরোপিয়ান এবং ইউএস বায়ার তারা কিন্তু চিন্তা করে যে অ্যানিমেলের অরিজিন কোথায় আছে, কিভাবে হ্যান্ডলিং করা হয়, কেমিক্যাল ইউজ, তো সেই জায়গাগুলো আমরা এখন পর্যন্ত লোয়ার মার্কেটটা ধরছি। পরিস্থিতি মোকাবিলায় সম্ভাবনাময় খাতগুলোকে চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন অংশীজনরা। সেই সঙ্গে বিভিন্ন দাবিও জানান তারা। কনফার্ম করবে যে না, আমি বাংলাদেশ থেকে এত মিলিয়ন করে নিতে চাই, তখন কিন্তু আপনি জানবেন আপনাদেরকে আমাদের টাকা চেতে হবে না, আমরা ইনভেস্টমেন্ট করব। এখানে 6 থেকে 7টা আমাদের সেক্টর আছে। এই সেক্টরগুলোর যে স্টাডিতে যা বলেছে এবং আপনারা আজকে যা বলেছেন সেই কথাগুলো আমরা ডিপিপিতে সুন্দর করে রিফ্লেক্ট করতে পারবো। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, যথাযথ নীতি সহায়তা পেলে রপ্তানি আয় কয়েক গুণ বাড়বে। এজন্য এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আগাম প্রস্তুতি জরুরি। 50 বিলিয়নের এক্সপোর্টটাকে 100-150 বিলিয়নে নিয়ে যাওয়া এত কঠিন কোনো কাজ না। জানান পাট শিল্পকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এ সময় প্রধানমন্ত্রী চীন সফরে 2 দেশের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের আশাও জানান বাণিজ্য মন্ত্রী। সংশ্লিষ্ট ব্যক্তি খাতের অ্যাসোসিয়েশনগুলি ক্লোজলি ইন্টারলিঙ্ক থাকবে, ইন্টারলাইন থাকবে ক্লোজলি। গবেষণা প্রতিবেদনে রপ্তানি খাতে নতুন সুযোগ কাজে লাগাতে নীতিগত সহায়তারও আহ্বান জানায় র্যাপিড। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। দর্শক, রপ্তানি নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি ও বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম। মোহাম্মদ হাতেম, আপনাকে স্বাগতম দেশ বাণিজ্যে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে প্রথমেই যে বিষয়টি নিয়ে আমি জানতে চাবো সেটি হচ্ছে দেশের বর্তমানে বার্ষিক রপ্তানি নিয়ে জানতে চাই, সেটি এখন কত এবং পূর্বের সময়গুলোতে কত ছিল, এবং দেশের বাইরে আমাদের যে নিজস্ব পণ্য রয়েছে সেগুলোর ক্রয় আদেশ এখন কিরকম দেখছেন? আমাদের এবছর যে টার্গেটটা রয়েছে রপ্তানির, সেটা হচ্ছে টোটাল হচ্ছে $55 বিলিয়ন। তবে আমার কাছে মনে হচ্ছে যে আমরা হয়তো $55 বিলিয়ন এই টার্গেটে পৌঁছতে পারবো না, কিছুটা আমাদের ঘাটতি থাকবে। কারণ হচ্ছে এর মেজর অংশ হচ্ছে পোশাক শিল্প। পোশাক শিল্প আপনারা জানেন যে গত প্রায় 8-9 মাস যাবতই কন্টিনিউয়াসলি আমাদের ডিক্লাইন করছে, এক্সপোর্ট ডিক্লাইন হচ্ছে। তো সেই ক্ষেত্রে পোশাক শিল্প সহ টোটাল রপ্তানি অন্যান্য সব খাত মিলিয়ে আমার মনে হয় এটা কোনোভাবেই 48 থেকে 50 বিলিয়নের উপরে যাবে না। সেখানে একটা রপ্তানির ঘাটতি কিন্তু থেকে যাবে। মোহাম্মদ হাতেম, আপনাকে ধন্যবাদ। আমি পরবর্তী প্রশ্নটি সম্পর্কে আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন যদি নীতি সহায়তা পাওয়া যায় তাহলে রপ্তানি আয় 150 বিলিয়ন জটিল কোনো বিষয় না, এবং এমন প্রেক্ষাপটে নীতি সহায়তা পেলে আসলে পোশাক খাত সহ রপ্তানির অন্যান্য সম্ভাবনাগুলো আসলে কিরকম হবে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আমাদের ডেফিনেটলি বাণিজ্য মন্ত্রী যেটা বলেছেন যে 150 বিলিয়ন রপ্তানি করা কোনো কঠিন কাজ নয় নীতি সহায়তা যদি পাওয়া যায়, এটা একটা অবশ্যই যৌক্তিক কথা।
তবে উনি কিন্তু টাইম উল্লেখ করেন নাই কতদিনের মধ্যে সেটা পাওয়া যাবে। আমরা এর আগে আপনাদের নিশ্চয় মনে আছে, আমরা একটা সময় আমরা টার্গেট ফিক্স করেছিলাম 2030 সাল নাগাদ আমরা $100 বিলিয়ন রপ্তানি করব। কিন্তু পরবর্তী সময় কোভিড, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং নানা রকমের সংকটে পড়ে আমাদের সেই রপ্তানিটা কিন্তু পিছিয়ে যায়। তো পিছিয়ে যাওয়ার পর এখন কিন্তু আমরা $100 বিলিয়ন রপ্তানি কবে নাগাদ হবে আমরা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না। তো $150 বিলিয়ন রপ্তানিও হবে, বাট এটা টাইম ফ্রেমটা কখন, সেই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর উনি যেটা বলেছেন পলিসিগত সাপোর্ট, নীতি সহায়তা, এগুলি যদি পাওয়া যায় অবশ্যই 150 বিলিয়ন কেন, এটা এর চেয়ে বেশিও করা সম্ভব। তবে নীতি সহায়তাটা ডিপেন্ড করে যে বর্তমান সরকার একদিকে যেমন ধরেন নীতি সহায়তার কথা বলছে, আবার ইমপ্লিমেন্টেশন লেভেলে বাংলাদেশ ব্যাংক বা আমাদের ব্যাংকগুলি আমাদেরকে সেভাবে সহযোগিতা করবে কিনা, এনবিআর আমাদেরকে সেইভাবে সহযোগিতা করছে কিনা, এই সবগুলির উপর আসলে অনেক কিছু। তারপরে দেশের আইন শৃঙ্খলা বিষয় আছে, এই বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট, এই সবগুলি যদি একসাথে কাজ করতে পারে, সবাই যদি সহযোগিতায় এগিয়ে আসে, তাহলে এটা অবশ্যই সম্ভব। আর সর্বশেষ আমি আরেকটি বিষয় সম্পর্কে জানতে চাই, সেটি হচ্ছে এই যে 150 বিলিয়ন রপ্তানির যে লক্ষ্যমাত্রা, এটি আসলে পূরণে আপনার দিক থেকে কি ধরনের সুপারিশ আপনি করবেন বা আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমার প্রথম পরামর্শ হচ্ছে এই মুহূর্ত থেকে কোনো কাল বিলম্ব না করে প্রথম কাজ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন সহ অনেকগুলি দেশের সাথে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্টের উদ্যোগ নেওয়া, এবং এটা উদ্যোগটা নিবে বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি আমরা যে এলডিসি গ্রাজুয়েশনের টার্গেট ফিক্স করেছি বা আবেদন করে 3 বছর পিছানোর ব্যবস্থা করেছি, সেই 3 বছর কিন্তু দেখতে দেখতে চলে যাবে। সেই এলডিসি গ্রাজুয়েশনের জন্য আমাদের যে রোডম্যাপটা তৈরি করা, যে প্রথম 1 বছর আমরা কি কি কাজ করব, দ্বিতীয় বছর কি করব, তৃতীয় বছর কি করব, এগুলি যদি আমরা করতে ব্যর্থ হই, তাহলে আমাদের এলডিসি গ্রাজুয়েশন হয়ে গেলে পরে টোটাল রপ্তানিটাই কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। পাশাপাশি দেশীয় সংকট যেগুলি রয়েছে, যেমন 1 নম্বরে যদি বলি আমি জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, 2 নম্বরে ব্যাংকিং খাতের নানা সংকট, 3 নম্বরে আমাদের এনবিআর এর নানা রকমের এইবার যে পলিসিগত সাপোর্ট আমরা পেয়েছি, অনেক উন্নতি ঘটেছে, অনেক ভালো সাপোর্ট এবার এনবিআর করেছে, ব্যবসা বান্ধব এটা পলিসি করার চেষ্টা করেছে বাজেটে। তো তারপরে রয়েছে, চতুর্থত রয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই কয়টা বিষয় যদি আমরা যদি টার্গেট করে এগোতে পারি এবং সমাধান দিতে পারি, সরকার যদি আমাদের এই জায়গাগুলিতে পলিসিগত সাপোর্টটা সঠিকভাবে দিতে পারে, তাহলে অবশ্যই আমি মনে করি আমাদের রপ্তানি খাত এগিয়ে যাবে। মোহাম্মদ হাতেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি দর্শক, রপ্তানি নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সৌরবিদ্যুৎ নিয়ে সিপিডির সেমিনারে তিনি কথা জানান। সেমিনারে আলোচকরা নবায়নযোগ্য জ্বালানি খাতে রাজস্ব বৈষম্য কমানো সহ সরকারের নীতিগত সহায়তা বাড়ানোর কথা বলেন। ওখানে একটা গুরুত্বপূর্ণ পাকিস্তানের সৌর বিদ্যুতের বিপ্লব থেকে শিক্ষা নিয়ে জাতীয় বাজেটের আলোকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে করণীয় সম্পর্কে রাজধানীর একটি হোটেলে সেমিনার করে সিপিডি। আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধে পাকিস্তানের জ্বালানি বিশেষজ্ঞ বাসিত ঘৌরি তুলে ধরেন সাশ্রয়ী মূল্যে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে পাকিস্তানের অভিজ্ঞতার কথা। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এই খাতে রাজস্ব বৈষম্য কমানোর আহ্বান জানান বিশেষজ্ঞরা। সরকারের উচিত হবে বাজেটে পাশ হওয়ার আগেই নবায়নযোগ্য জ্বালানির সুবিধার ক্ষেত্রে এই রাজস্ব বৈষম্য যেন তুলে ফেলা হয় এবং সকল ধরনের ইসের ক্ষেত্রে আমদানির পর্যায়ে শূন্য শুল্কে যাতে এই জিনিসগুলো নিয়ে আসা হয়। অন্যদিকে আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি সৌর বিদ্যুতের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকারের নীতিগত সহায়তা চান খাত সংশ্লিষ্টরা। অবশ্যই আমাদের হলো গভর্নমেন্টের লেভেল থেকে আমাদের পলিসি সাপোর্ট বা ডিউটি ফ্রি ট্যাক্স দরকার। ফাইন্যান্সিং, যেটা বাসিত বললো, ফাইন্যান্সিং লাগবে না। আপনার লোকজন কষ্টের জন্য যখন বাড়ি ভাড়ার থেকে তার ইলেকট্রিসিটির দাম বেশি হয়, সে নিজেই বাজার থেকে কিনে এসে লাগিয়ে ফেলবে। বড় অঙ্কের যদি হাউস হোল্ড এবং ইন্ডাস্ট্রিতে যদি সোলার চলে আসে,
তখন যদি আমরা এই 20% পর্যন্ত যদি পৌঁছতে পারি তাহলে কিন্তু একটা বড় অঙ্কের কিন্তু আমাদের আমদানি নির্ভরতা কমে যাবে। জ্বালানি সংকট নিরসনে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে সরকার কাজ করছে বলে জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। গভর্নমেন্টের সকল সদিচ্ছা আছে, কোনো এই সেক্টরটা যদি এগিয়ে আসে, গভর্নমেন্ট এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে চায়না আছেন এবং আপনারা দেখবেন এখনো ডিসিশন হয়নি, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ। নবায়নযোগ্য জ্বালানি খাতে পাকিস্তানের সফলতা অনুসরণ করার আগে বাংলাদেশকে নিজেদের সক্ষমতা বাড়িয়ে পরিকল্পনা প্রণয়নের তাগিদ দেন বিশেষজ্ঞরা। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। ব্যাংকের আর্থিক স্বচ্ছতা বজায় রাখা ও আস্থা অর্জনে ঋণ বিতরণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত আলী খান। মঙ্গলবার বিশ্ব হুইসেল ব্লোয়ার্স দিবস উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়ে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়ক এক সেমিনারে তিনি বলেন, ব্যাংক খাতে নেতৃত্ব দিতে সুশাসন প্রতিষ্ঠা জরুরি। এজন্য সবার স্বার্থ সংরক্ষণের পাশাপাশি স্বার্থের সংঘাত ন্যায়নীতির ভিত্তিতে সমাধান করতে হবে। এ সময় দুর্নীতির তথ্যদাতাকে আইনি সুরক্ষা দিতে সোনালী ব্যাংককে অঙ্গীকারবদ্ধ হওয়ার কথাও জানান তিনি। সেমিনারে বক্তারা বলেন, অনিয়ম দেখেও নীরব থাকলে দুর্নীতিবাজরা সুযোগ পেয়ে যাবে। জনগণের আমানত নিয়ে কাজ করি, তাদের আমানতের সুরক্ষা দিই এবং সময় মতো সেই আমানত কিন্তু ফেরত দেওয়ার একটা দায়িত্ব আমাদের আছে। সেরকম আমরা ঋণ গ্রহীতাদেরকে ঋণ দিয়ে থাকি, সেক্ষেত্রেও আমাদের অনেক স্বচ্ছতা এবং অনেক নিয়মকানুনের বিষয় আছে যেগুলো আমাকে পরিপালন করার বিষয় থাকে। বিশ্বকাপ মানেই ফুটবলের উৎসব, কিন্তু এই উৎসব শুধু মাঠের খেলাতেই সীমাবদ্ধ নয়। মাঠের বাইরেও চলছে কোটি কোটি ডলারের ব্যবসায়িক প্রতিযোগিতা। সেই লড়াইয়ে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী নাইকি ও অ্যাডিডাস। কে এগিয়ে এই কর্পোরেট বিশ্বকাপে? বিস্তারিত তানিয়া আক্তারের রিপোর্টে। কোন দল জিতলো, কে নকআউটে উঠলো, বিশ্বকাপে এর বাইরেও এখন আলোচনায় আছে আরেক প্রশ্ন, কোন ব্র্যান্ড দর্শকের নজর কাটতে পারলো বেশি। এবারের বিশ্বকাপ ঘিরে প্রচারণায় বড় লড়াইয়ে নেমেছে নাইকি ও অ্যাডিডাস। বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগ মাধ্যম, তারকা খেলোয়াড় থেকে শুরু করে শহর জুড়ে ব্র্যান্ডিং, সব জায়গাতেই নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে দুই প্রতিষ্ঠান। বিশ্বকাপকে ঘিরে দুই প্রতিষ্ঠানই বড় বাজেটের বিজ্ঞাপন প্রচারণা চালিয়েছে। নাইকির রিপ দ্য স্ক্রিপ্ট প্রচারণায় দেখা গেছে কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনালদো, আর্লিং হল্যান্ড ও লেব্রন জেমসকে। অন্যদিকে অ্যাডিডাসের ব্যাকইয়ার্ড লেজেন্ডসে ছিলেন লিওনেল মেসি, জুড বেলিংহাম, লামিনে ইয়ামাল ও জেনেদিন জিদান। এমনকি এআই প্রযুক্তির মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে ডেভিড বেকহামকেও। ডিজিটাল প্রচারণায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে নাইকি। ইউটিউবে তাদের বিজ্ঞাপন 7 কোটির বেশি দর্শক দেখলেও অ্যাডিডাসের ভিউ 70 লাখের ঘরে সীমাবদ্ধ রয়েছে। তবে বাস্তব বাজারে চিত্র কিছুটা ভিন্ন। বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল নির্মাতা অ্যাডিডাস নিউ ইয়র্কের সোহো এলাকায় বিশ্বকাপ কেন্দ্রিক প্রচারণায় দারুণ সাড়া পেয়েছে। তরুণদের কাছে জার্সি ও স্ট্রিট ফ্যাশনও জনপ্রিয়তা বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। দলের স্পন্সরশিপের ক্ষেত্রেও এগিয়ে অ্যাডিডাস। এবারের আসরে তারা 14টি দলের জার্সি স্পন্সর করছে। নাইকি সরবরাহ করছে 12টি দলের। বিশেষজ্ঞদের মতে বর্তমান প্রজন্ম নির্দিষ্ট দলের চেয়ে তারকা খেলোয়াড়দের বেশি অনুসরণ করে। ফলে খেলোয়াড়দের জার্সি, বুট ও ব্যক্তিগত ব্র্যান্ড মূল্য ব্যবসায়িক সাফল্যের বড় নিয়ামক হয়ে উঠেছে। ফুটবল কোটি মানুষের আবেগের নাম, আর সেই আবেগকে পুঁজি করে বিশ্বকাপের মঞ্চে চলছে কর্পোরেট দুনিয়ার সবচেয়ে বড় বিপণন যুদ্ধ। শেষ পর্যন্ত কে বেশি মুনাফা ঘরে তুলবে তার উত্তর মিলবে বিশ্বকাপ শেষ হওয়ার পর আর্থিক হিসাবের খাতায়। তানিয়া আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এবার দেখে নেব দিন শেষে পুঁজিবাজারের লেনদেন পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ ডিএসইএক্স সূচক
51 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5605 পয়েন্টে। এর পরবর্তী স্লাইডটি আমরা দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 279টির, কমেছে 55টির এবং অপরিবর্তিত রয়েছে 61টির দর, এবং লেনদেন হয়েছে 828 কোটি 36 লাখ টাকা, যা গত কার্যদিবসের তুলনায় 47 কোটি 70 লাখ টাকা কমেছে। এর পরবর্তীতে আমরা দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ গেইনারের তালিকা। টপ গেইনারের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং তৃতীয় অবস্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। এরপরে আমরা দেখে নেব টপ লুজারের তালিকা। টপ লুজারের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং তৃতীয় অবস্থানে রয়েছে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। দর্শক, এবার দেখে নেব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 36 পয়েন্ট কমে অবস্থান করছে 36 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 15,118 পয়েন্টে। এরপরে আমরা দেখে নেব পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 98টির দর বেড়েছে, কমেছে 80টির দর এবং অপরিবর্তিত রয়েছে 33টির দর। লেনদেন হয়েছে 98 কোটি 47 লাখ টাকা। দর্শক, এবার দেখে নেব প্রধান আন্তর্জাতিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হার। আজ ইউএস ডলার কিনতে খরচ হচ্ছে 123 টাকা 30 পয়সা এবং বিক্রি হচ্ছে 122 টাকা 30 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য 167 টাকা 78 পয়সা এবং বিক্রি হচ্ছে 160 টাকা 52 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য 145 টাকা 65 পয়সা এবং বিক্রি হচ্ছে 140 টাকা 13 পয়সায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি জাপানি ইয়েন কিনতে আজ খরচ হচ্ছে 79 পয়সা এবং বিক্রি হচ্ছে 72 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 33 টাকা 23 পয়সা এবং বিক্রি হচ্ছে 32 টাকা 47 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত কিনতে আজ লাগছে 30 টাকা 26 পয়সা এবং বিক্রি হচ্ছে 29 টাকা 36 পয়সায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গাপুরি ডলার কিনতে আজ খরচ হচ্ছে 98 টাকা 62 পয়সা এবং বিক্রি হচ্ছে 94 টাকা 10 পয়সায়। ইন্ডিয়ান রুপি কিনতে খরচ হচ্ছে 1 টাকা 38 পয়সা এবং বিক্রি হচ্ছে 1 টাকা 22 পয়সায়। চাইনিজ ইয়েনের ক্রয় মূল্য 19 টাকা 99 পয়সা এবং বিক্রি হচ্ছে 17 টাকা 99 পয়সায়। দর্শক, এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির সার্ভিস পয়েন্ট বিভাগ অ্যাকাউন্টস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 22 জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 30 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এনজিও। বেসরকারি উন্নয়ন সংস্থাটি সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 22 জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 1 জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।